সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব, আর এটা হলো ক্লাস 9-10 এর একটা সিন প্যাসেজ। আর আজকের এই সিন প্যাসেজটা হলো জহির রায়হান। আজকে আমরা এই ভিডিওতে এই প্যাসেজে প্রত্যেকটা শব্দের অর্থ, পার্টস অফ স্পিচ এবং প্রত্যেকটা সেন্টেন্সের টেন্স নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমরা জহির রায়হানের সম্বন্ধে অনেক তথ্য এই প্যাসেজ থেকে জানতে পারবো। তো আমরা এখন ভিডিওটা শুরু করি। লেসন 4, পার্ট 4। লিসন শব্দের অর্থ পার্ট, 4 অর্থ হলো 4। দে হ্যাড ড্রিমস, তাদের স্বপ্ন ছিল। দে অর্থ হলো তারা, এটা পার্সোনাল প্রোনাউন। হ্যাড অর্থ ছিল, ড্রিম অর্থ হলো স্বপ্ন। তাহলে দে হ্যাড ড্রিমস, তাদের স্বপ্ন ছিল। এটা হলো একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে হ্যাড, এই হ্যাডটা হলো হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম। আমাদের দেখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড এই ভার্বগুলো থাকে, তাহলে যদি এই অন্য কোনো ভার্ব না থাকে তাহলে আমাদেরকে ধরতে হবে এই হ্যাড থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। পার্ট 2, অংশ 2। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিটার দিকে তাকাও। লুক অ্যাট শব্দের অর্থ হলো কোনো কিছুর দিকে ভালোভাবে খেয়াল করা বা তাকানো। পিকচার অর্থ হলো ছবি। হি ইজ এ গ্রেট সন অফ আওয়ার কান্ট্রি। হি হলো একটা পার্সোনাল প্রোনাউন, ইজ হলো ভার্ব, গ্রেট হলো মহান, এটা একটা অ্যাডজেক্টিভ, সন অর্থ পুত্র বা সন্তান, এটা হলো কমন নাউন, আওয়ার অর্থ হলো আমাদের, এটা পার্সোনাল প্রোনাউন, কান্ট্রি অর্থ হলো দেশ, এটা একটা কমন নাউন। এবং পুরো বাক্যটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। হি ইজ এ গ্রেট সন অফ আওয়ার কান্ট্রি, তিনি আমাদের দেশের একজন মহান সন্তান। হু ইজ হি, তিনি কে। হু অর্থ হলো কে বা কারা, কিন্তু খেয়াল করতে হবে হুর পরে যদি ইজ থাকে তাহলে কে, কিন্তু হুর পরে আর থাকলে কে কে বা কারা। হি অর্থ সে অথবা তিনি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো। এখানে হোয়াট শব্দ অর্থ হলো কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চেনা, অ্যাবাউট অর্থ হলো সম্পর্কে, হিম অর্থ হলো তাকে বা তার। এখানে খেয়াল করতে হবে যদি কোনো প্রিপোজিশনের পরে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে তাহলে সেই ক্ষেত্রে হিম মানে তাকে না বলে তার বলতে হয়। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের খেয়াল করতে হবে বাক্যে যদি ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ওই বাক্যটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রিড দি টেক্সট, লেখাটা পড়ো। রিড শব্দ অর্থ হলো পড়া, টেক্সট অর্থ হলো পাঠ বা লেখা। রিড দ্য টেক্সট, এই পাঠটি বা লেখাটি পড়ো, এটা একটা ইম্পেরেটিভ সেন্টেন্স। জহির রায়হান was one of the most talented filmmakers in Bangladesh. এখানে এই বাক্যটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমাদের খেয়াল করতে হবে যদি কোনো সেন্টেন্সে অজ অথবা ওয়ার থাকে এবং অন্য কোনো ভার্ব ওই সেন্টেন্সে না থাকে তাহলে আমরা সেই বাক্যটাকে বলবো প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। এ বাক্যে সাবজেক্ট হলো জহির রায়হান। ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অর্থ হলো অনেকের মধ্যে একজন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। ফিল্ম অর্থ হলো চলচ্চিত্র, মেকার্স অর্থ নির্মাতা, ইন বাংলাদেশ অর্থ হলো বাংলাদেশে। তাহলে জহির রায়হান ছিলেন বাংলাদেশে অন্যতম একজন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। He was born on 19 August 1935 in the village Mojupur in Feni district. এখানে হি অর্থ সে বা তিনি, was born জন্মগ্রহণ করেছিলেন, কখন জন্মেছিলেন, on 19 August 1935 1935 সালের 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মেছিলেন, ইন দা ভিলেজ মুজুপুর, মুজুপুর নামে একটা গ্রামে, ইন ফেনী ডিস্ট্রিক্ট, ফেনী জেলায়। তাহলে এই বাক্যটাও একটা
পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের খেয়াল করতে হবে যে একটা সেন্টেন্সের গঠন খেয়াল করতে হবে যে সাবজেক্ট পরে কি ভার্ব। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 19 আগস্ট 1935, 1935 সালে 19 আগস্ট ইন দ্য ভিলেজ মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট, ফেনী জেলার মজুপুর গ্রামে। তাহলে তিনি ফেনী জেলার মজুপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। He was an active worker of the language movement. তিনি অ্যাক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এর অর্থ হলো সক্রিয়। ওয়ার্কার অর্থ হলো কর্মী, এটা একটা কমন নাউন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ হলো ভাষা আন্দোলন। He was an active worker of the language movement. এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এটার বাংলা হলো তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। He was one of the 10 students. One of the 10 students অর্থ হলো 10 জনের মধ্যে একজন শিক্ষার্থী। Go out অর্থ বাইরে যাওয়া, প্রসেশন শব্দ অর্থ হলো মিছিল। On 21st February অর্থ 21শে ফেব্রুয়ারি 1952 অর্থ হলো 1952 সালে। Despite a ban নিষেধাজ্ঞা সত্ত্বেও, such activities এরূপ বা এরকম কার্যকলাপ বা এরকম কর্মকাণ্ড। ইম্পোস্ট অর্থ হলো আরোপ করা। অথরিটি অর্থ হলো কর্তৃপক্ষ। বাই দ্য অথরিটি অর্থ হলো কর্তৃপক্ষের দ্বারা। তাহলে he was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban on such activities imposed by the authorities. এর বাংলা হলো যে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও 10 জন শিক্ষার্থী 1952 সালের 21শে ফেব্রুয়ারি মিছিলে গিয়েছিল। তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম বা তাদের মধ্যে একজন। As a result অর্থ হলো যার ফলে বা ফলে। He and many others, he তিনি, and অর্থ এবং, and এর কাজ হলো কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা। many অর্থ হলো অনেক, others অর্থ হলো অন্যান্য। were arrested অর্থ হলো গ্রেফতার হয়েছিলেন, and taken এবং নিয়ে যাওয়া হয়েছিল to prison কারাগারে। এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এই বাক্যটা করা আছে প্যাসিভ ভয়েসে। As a result, he and many others were arrested and taken to the prison. যার ফলে তিনি এবং আরো অনেকে গ্রেফতার করা হয়েছিল এবং কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। Raihan was also present at the historical meeting of Amtola on 21st February 1952. এখানে বলছে যে রায়হান was also present, রায়হানও উপস্থিত ছিলেন। প্রেজেন্ট অর্থ উপস্থিত থাকা। আর কোথায় উপস্থিত ছিলেন? at the historical meeting of আমতলা, আমতলার সেই ঐতিহাসিক সভায়। কখন উপস্থিত ছিলেন? on 21st February 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। এখানে বলছে যে রায়হান was also present at the historical meeting of আমতলা on 21st February 1952. 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমতলার সেই ঐতিহাসিক মিটিং এ তিনিও রায়হানও উপস্থিত ছিলেন। এখানে হিস্টোরিক্যাল শব্দ অর্থ হলো ঐতিহাসিক, মিটিং অর্থ হলো সভা, আমতলা হলো একটা জায়গার নাম। He also took part in the mass movement in 1969. এখানে বলছে যে টেক পার্ট শব্দ অর্থ হলো অংশগ্রহণ করা। টেক পার্টের পাস্ট ফর্ম হলো টুক পার্ট। ম্যাস অর্থ গণ, মুভমেন্ট অর্থ হলো আন্দোলন। তাহলে he also took part in the mass movement in 1969, 1969 সালে। He also took part in the mass movement in 1969. তিনি 1969 সালের গণ আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন। এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। In 1971, 1971 সালে he joined the Liberation War. এখানে জয়েন্ট শব্দ অর্থ হলো যোগদান করা। জয়েনের পাস্ট ফর্ম হলো জয়েন্ট। লিবারেশন শব্দ অর্থ হলো মুক্তিযুদ্ধ। তাহলে
হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। কখন করেছিলেন? ইন 1971 সালে। তাহলে ইন 1971 হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। অল থ্রু হিজ লাইফ, এর অর্থ হলো তিনি সারা জীবন বা সারা জীবন ধরে। জহির রায়হান ড্রিমড a democratic society, a society that would ensure freedom of speech। এখানে বলতেছে যে এই সেন্টেন্সে সাবজেক্ট হলো জহির রায়হান। ড্রিম শব্দ অর্থ হলো এখানে স্বপ্ন দেখা, ড্রিমের পাস্ট ফর্ম হলো ড্রিমড। ডেমোক্রেটিক অর্থ গণতান্ত্রিক, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সোসাইটি অর্থ সমাজ, এটা একটা কালেকটিভ নাউন। এ সোসাইটি একটা সমাজ, দ্যাট যা, উড ইনশিওর নিশ্চিত করবে, ইনশিওর শব্দ অর্থ হলো নিশ্চিত করা। ফ্রিডম অফ স্পিচ অর্থ হলো মতামত প্রকাশের স্বাধীনতা। স্পিচ অর্থ মতামত আর ফ্রিডম অর্থ স্বাধীনতা, তাহলে ফ্রিডম অফ স্পিচ শব্দের অর্থ হলো মতামত প্রকাশের স্বাধীনতা। এই লাইনটা আমাদের বোঝাতে চাচ্ছে যে অল থ্রু হিজ লাইফ, সারা জীবন ধরে জহির রায়হান ড্রিমড এ ডেমোক্রেটিক সোসাইটি, জহির রায়হান একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। এ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, যে সমাজ মতামত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করবে। He had many dreams about our film industry too। এখানে বলতেছে যে he had, তার ছিল, many dreams, অনেক স্বপ্ন, about our film industry too, মানে আমাদের চলচ্চিত্র নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। এখানে he had, তার ছিল, many অর্থ অনেক, dream অর্থ স্বপ্ন, about অর্থ সম্বন্ধে, our অর্থ আমাদের, ফিল্ম অর্থ চলচ্চিত্র, ইন্ডাস্ট্রি অর্থ হলো শিল্প। He had many dreams about our film industry, আমাদের চলচ্চিত্র শিল্প নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। এটা একটা past indefinite tense এর সেন্টেন্স। He made a legendary film। এখানে made, made হলো make এর past form। He made, তিনি বানিয়েছিলেন, কি বানিয়েছিলেন? legendary film, কিংবদন্তি চলচ্চিত্র। তাহলে he made a legendary film, তিনি একটা কিংবদন্তি চলচ্চিত্র বানিয়েছিলেন। তার নাম কি ছিল? জীবন থেকে নেয়া। এই চলচ্চিত্রের নাম ছিল কি? জীবন থেকে নেয়া। বেস্ট, বেস অর্থ হলো কোনো কিছুর ভিত্তি বা মূল। অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন, অফ 1952 সালে। এখানে এই লাইনটা আমাদের বোঝাতে চাচ্ছে যে he made a legendary film, জীবন থেকে নেয়া, based on the language movement of 1952। তিনি যে কিংবদন্তি চলচ্চিত্র জীবন থেকে নেয়া বানিয়েছিলেন, তার ভিত্তি ছিল 1952 সালের ভাষা আন্দোলন। It was a protest against the autocratic government then ruling our country। ইট অর্থ ইহার একটা পার্সোনাল প্রোনাউন, অর্থ ছিল প্রোটেস্ট অর্থ প্রতিবাদ, এগেইনস্ট অর্থ হলো বিরুদ্ধে, অটোক্রেটিক অর্থ হলো স্বৈর শাসক বা স্বৈরতান্ত্রিক শাসক, গভর্নমেন্ট অর্থ হলো সরকার, দেন অর্থ তখন, রুলিং অর্থ শাসন করা, আওয়ার অর্থ আমাদের, কান্ট্রি অর্থ দেশ। তাহলে ইট ওয়াজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি। এটা বোঝাতে চাচ্ছে যে ওই সময় আমাদের দেশের যে স্বৈর শাসক ছিল তার বিরুদ্ধে ছিল একটা প্রতিবাদ, বা এটা ছিল তখনকার স্বৈর শাসকের বিরুদ্ধে একটা প্রতিবাদ। এই বাক্যটাও পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এখানে প্রোটেস্ট অর্থ প্রতিবাদ, এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অটোক্রেটিক, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। গভর্নমেন্ট একটা কালেকটিভ নাউন। দেন এটা একটা টাইম অ্যাডভার্ব। রুলিং শাসন করা। আওয়ার কান্ট্রি অর্থ আমাদের দেশ। দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম, এখানে ফ্যামিলি অর্থ পরিবার, এটা একটা কালেকটিভ নাউন। পোর্ট্রেট শব্দ অর্থ হলো প্রদর্শন করা বা দেখানো। ইন দ্যাট ফিল্ম অর্থ হলো সেই চলচ্চিত্রে। সিম্বলিক্যালি অর্থ হলো প্রতীকীভাবে। রিপ্রেজেন্ট অর্থ হলো উপস্থাপন করা, রিপ্রেজেন্টের পাস্ট ফর্ম হলো রিপ্রেজেন্টেড। ইস্ট পাকিস্তান অর্থ হলো পূর্ব পাকিস্তান। দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম সিম্বলিক্যালি, এখানে বলতে চাচ্ছে যে
যে পরিবারটাকে প্রতীকীভাবে সেই চলচ্চিত্রে প্রদর্শন বা দেখানো হয়েছিল সেটা রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, সেটা পুরো পাকিস্তানকে উপস্থাপন করেছিল। The family was ruled by an autocrat who had to go to the prison for her conspiracy. এখানে ফিল্ম অর্থ পরিবার, রুলড অর্থ শাসিত হয়েছিল বা শাসন করা হয়েছিল। এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড, পরিবারটাকে শাসন করা হয়েছিল, বাই দ্বারা, অ্যান অটোক্র্যাট একজন স্বৈর শাসক দ্বারা, হু হ্যাড টু গো তাকে যাকে যেতে হয়েছিল, টু প্রিজন কারাগারে, ফর জন্য, হার তার, কনস্পাইরেসি অর্থ ষড়যন্ত্র। তাহলে the family was ruled by an autocrat who had to go to the prison for her conspiracy. পরিবারটাকে যে এক স্বৈর শাসক শাসন করেছিল তাকে তার ষড়যন্ত্রের কারণে কারাগারে যেতে হয়েছিল। এখানে ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, রুলড এটা হলো ভার্ব, অটোক্রাট স্বৈর শাসক এটা একটা কমন নাউন, প্রিজন এটা একটা নাউন, গো একটা ভার্ব, হ্যাড টু গো এটা হলো মডাল ভার্ব, ফর অর্থ জন্য এটা একটা প্রিপোজিশন, হার অর্থ তার এটা একটা পার্সোনাল প্রোনাউন, কনস্পিরেসি হলো একটা ষড়যন্ত্র অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, এখানে ডিউরিং অর্থ হলো একটা সময়, লম্বা সময়, যেমন ডিউরিং দ্য রেইনি সিজন বর্ষার সময়, ডিউরিং দ্য উইন্টার শীতের সময়, ডিউরিং দ্য আকবর গভর্নমেন্ট আকবরের শাসন আমলে, এ জাতীয় লম্বা সময় বুঝাতে ডিউরিং শব্দটা ব্যবহার করা হয়। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। দিস ফিল্ম এই চলচ্চিত্রটি ওয়াজ শোন দেখানো হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে করা আছে, শো অর্থ দেখানো বা প্রদর্শন করা, আউটসাইড অর্থ হলো বাইরে, বাংলাদেশ অর্থ এটা দেশের নাম, আমাদের দেশ। তাহলে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরে প্রদর্শন করা হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স অর্থ হলো প্রতিভাবান বা নাম করা বা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লাইক এখানে লাইক অর্থ হলো কোনো কিছুর মতো, সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋতিক ঘটক, অ্যাপ্রিসিয়েটেড এই অ্যাপ্রিসিয়েট শব্দ অর্থ হলো কারো প্রশংসা করা, আর অ্যাপ্রিসিয়েটেড পাস্ট ফর্ম হলো অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম এই চলচ্চিত্রটির। সেলিব্রেটেড বিখ্যাত বা নাম করা, ফিল্ম মেকার্স চলচ্চিত্র নির্মাতা, লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋতিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, খ্যাতিমান বা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতিক ঘটক এই চলচ্চিত্রটা প্রশংসা করেছিলেন। রায়হান gave all the money the film made to the freedom fighters trust, এখানে রায়হান এটা হলো সাবজেক্ট, গেভ দিয়েছিলেন, এটার মূল ফর্ম হলো গিভের ফার্স্ট ফর্ম হলো গেভ, অল দ্য মানি অর্থ হলো সবগুলো টাকা বা সকল টাকা, দ্য ফিল্ম মেড মানে তিনি যে চলচ্চিত্রটা বানিয়েছিলেন, টু দি ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট মুক্তিযোদ্ধাদের তহবিল, এখানে বোঝাচ্ছে যে রায়হান যে ছবি থেকে যে টাকাগুলো পেয়েছিলেন সবগুলোই মুক্তিযোদ্ধাদের তহবিলে দিয়ে দিয়েছিলেন। এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। আমাদের খেয়াল করতে হবে পুরো গল্পটার প্রায় বেশিরভাগ সেন্টেন্সই পাস্ট ইনডেফিনিট টেন্সে করা, কিছু সেন্টেন্স আছে সেগুলো প্যাসিভ ভয়েসে করা হয়েছে। ট্রাস্ট besides his great documentary on Pakistani autocracy stop genocide helped create world sentiment in favor of our liberation war, এখানে besides অর্থ হলো তাছাড়াও বা পাশাপাশি, হিজ অর্থ তার, গ্রেট অর্থ বিখ্যাত, ডকুমেন্টারি অর্থ হলো প্রমাণ্যচিত্র, অন পাকিস্তানি অটোক্রেটিস অর্থ হলো পাকিস্তানের বর্বরতার উপর, অটোক্রেটিস শব্দ অর্থ হলো বর্বরতা, নিষ্ঠুর
অত্যাচার, অমানবিক নির্যাতন, এইগুলা। স্টপ জেনোসাইড এটা একটা ফিল্মের নাম। হেল্পড অর্থ সাহায্য করেছিল, এর মূল ফর্ম হলো হেল্প, পাস্ট ফর্ম হলো হেল্পড। সাহায্য করেছিল ক্রিয়েট তৈরি করতে, ওয়ার্ল্ড সেন্টিমেন্ট বিশ্ব জনমত, ওয়ার্ল্ড অর্থ বিশ্ব, সেন্টিমেন্ট অর্থ হলো জনমত। ইন ফেভার অর্থ পক্ষে, অফ আওয়ার লিবারেশন ওয়ার আমাদের মুক্তিযুদ্ধে। তাহলে besides his great documentary on Pakistani atrocities, stop genocide helped create world sentiment in favor of our liberation war. এটার পাশাপাশি তার বিখ্যাত পাকিস্তানি নির্যাতনের উপরে তার প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড আমাদের যুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরি করতে সাহায্য করেছিল। On 30 ডিসেম্বর 1971 সালের 30 ডিসেম্বর someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother. এখানে বোঝাচ্ছে যে সামান অর্থ হলো যে কেউ, এটা একটা ইনডিফিনিট প্রোনাউন। ইনফর্ম অর্থ হলো জানানো বা কোনো তথ্য দেওয়া। ইনফর্মের পাস্ট ফর্ম হলো ইনফর্মড। রায়হানকে অ্যাবাউট অর্থ সম্বন্ধে, অ্যান অ্যাড্রেস একটা ঠিকানা, সামহায়ার যে কোনো জায়গায়, অ্যাট মিরপুরে, হোয়ার এখানে হোয়ার অর্থ যেখানে, হি মাইট ফাইন্ড সে খুঁজে পেতে পারে, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, হিজ অর্থ তার, ব্রাদার অর্থ ভাই। তাহলে On 30 December 1971, someone informed Raihan, কেউ একজন রায়হানকে তথ্য দিয়েছিল about an address একটা ঠিকানা সম্বন্ধে, somewhere at মিরপুর কোথাও একটা জায়গায়, where he might find his brother যেখানে সে তার ভাইকে খুঁজে পেতে পারে। The famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971, এখানে বলছে যে বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার যিনি 14 ডিসেম্বর 1971 সালে নিখোঁজ হয়েছিলেন। মিসিং অর্থ হলো নিখোঁজ হওয়া বা হারিয়ে যাওয়া। রাইটার অর্থ লেখক, ফেমাস অর্থ বিখ্যাত, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটা কমন নাউন। কায়সার was captured and killed by the Pakistani army and local collaborators during the last days of the war. আমরা একটু ভেঙে এটা অর্থ করি। কায়সার was captured, কায়সারকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, and killed এবং হত্যা করা হয়েছিল, by the Pakistani army and local collaborators মানে পাকিস্তানি সৈনিক এবং স্থানীয় দোসর বা স্থানীয় সহযোদ্ধাদের দ্বারা, during the last days of the war মানে যুদ্ধের শেষের দিকে। তাহলে যুদ্ধের শেষের দিকে পাকিস্তানি আর্মি এবং স্থানীয় দোসররা কায়সারকে ধরে নিয়ে গেছিল এবং হত্যা করেছিল। এখানে এই বাক্যটা করা আছে প্যাসিভ ভয়েসে। ক্যাপচার অর্থ হলো ধরে নিয়ে যাওয়া, কিল্ড অর্থ হত্যা করা বা মেরে ফেলা, কিলের পাস্ট ফর্ম হলো কিল্ড, বাই অর্থ দ্বারা, পাকিস্তানি আর্মি অর্থ হলো পাকিস্তানি সৈনিক বা সেনাবাহিনী, লোকাল অর্থ হলো স্থানীয়, কোলাবোরেটর অর্থ হলো সহযোদ্ধা, সহযোগী বা দোসর, ডিউরিং এটা সময়, দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার যুদ্ধের শেষের দিকে, অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী বা তদনুযায়ী, অ্যাকর্ডিং শব্দ অর্থ হলো সেই অনুযায়ী বা তদনুযায়ী, রায়হান লেফট হোম, রায়হান বাড়ি থেকে বের হয়েছিলেন, টু গেট হিজ ব্রাদার ব্যাক, এখানে গেট ব্যাক শব্দের অর্থ হলো ফিরে পাওয়া, হিজ ব্রাদার অর্থ হলো তার ভাই বা ফিরে পাওয়া বা ফিরে আনা। রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক, রায়হান তার ভাইকে ফিরিয়ে আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। বাট হি নেভার রিটার্ন, কিন্তু তিনি কখনো ফিরে আসেননি, কিন্তু তিনি কখনো আর ফিরে আসেননি। নেভার অর্থ হলো কখনো না, রিটার্ন অর্থ হলো ফিরে আসা বা ফিরে যাওয়া, এর পাস্ট ফর্ম হলো রিটার্নড। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, ফুলফিল শব্দের অর্থ হলো পূরণ হওয়া বা পূর্ণ হওয়া।
এই বাক্যটাও প্যাসিভ ভয়েসে করা আছে। এখানে সাবজেক্ট হলো জহির রায়হানস ড্রিম। জহির রায়হানের স্বপ্ন ওয়াজ ফুলফিলড, পূরণ হয়েছিল। জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল। বাট ইটস পিটি দ্যাট, বাট অর্থ কিন্তু, ইটস পিটি দ্যাট অর্থ হলো দুঃখের বিষয়। দিস ড্রিমার, ড্রিমার শব্দের অর্থ হলো স্বপ্ন দ্রষ্টা বা যারা স্বপ্ন তৈরি করে বা স্বপ্নের স্বপ্ন তৈরি করে। দ্যাট দিস ড্রিমার couldn't live to see his dream come true। এখানে এই লাইনটা আমাদেরকে বলছে যে কিন্তু দুঃখের বিষয় যে এই স্বপ্ন দ্রষ্টা তার এই স্বপ্নটাকে সত্যি হওয়াটা দেখে যেতে পারেননি। কাম টু অর্থ হলো ফলে যাওয়া বা সত্যি হওয়া। সি অর্থ দেখা, হিজ অর্থ তার, ড্রিম অর্থ স্বপ্ন। তাই বলছে যে বাট ইটস পিটি দ্যাট, এটা দুঃখের বিষয় যে দিস ড্রিমার কুডন্ট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু। এই স্বপ্ন দ্রষ্টা তার স্বপ্নগুলো প্রতিফলিত হওয়া বা সত্যি হওয়াটা দেখে যেতে পারেননি। এখন আমরা এই অধ্যায় থেকে কিছু ক্রিয়েটিভ এবং আনকমন এমসিকিউ কোশ্চেন তৈরি করব। হোয়াট ডাজ জহির রায়হান সিম্বলাইজ মোস্ট? জহির রায়হান মূলত কিসের প্রতীক ছিলেন? কারেজ অ্যান্ড ক্রিয়েটিভিটি, সাহস এবং সৃষ্টিশীলতার প্রতীক ছিলেন। হুইচ ইভেন্ট শেপড হিজ পলিটিক্যাল কনসাইয়েন্স? তিনি কোন কোন ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। Why was he arrested in 1952? তিনি 1952 সালে কেন গ্রেফতার হয়েছিলেন? জয়নিং প্রসেশন ডিসপাইট বান, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি মিছিলে যোগ দিয়েছিলেন। What does the family in জীবন থেকে নেয়া রিপ্রেজেন্ট? জীবন থেকে নেয়া পরিবারটি কি উপস্থাপন করেছিল বা কাকে উপস্থাপন করেছিল? ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে। What type of government did he oppose? তিনি কোন ধরনের সরকারের বিরোধিতা করেছিলেন? অটোক্রেটিক, স্বৈরাচারী সরকারকে। Why is Stop Genocide important? এই স্টপ জেনোসাইড চলচ্চিত্রটি কেন গুরুত্বপূর্ণ ছিল? গ্লোবাল অ্যাওয়ারনেস, কারণ এটি বিশ্বব্যাপী সচেতনতা বা জনমত তৈরি করেছিলেন। What was his lifelong dream? জীবনব্যাপী তার স্বপ্নটা কি ছিল? ডেমোক্রেটিক সোসাইটি, একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন ছিল। What happened on 30 December 1971? 1971 সালে 30 ডিসেম্বরে কি ঘটেছিল? He went missing while searching his brother। তার ভাইকে খুঁজতে গিয়ে তিনিও হারিয়ে গিয়েছিলেন। Who influenced global filmmakers through his work? কে তার কাজের মাধ্যমে চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পরিচিত বা রূপ দিয়েছিলেন? জহির রায়হান। What did he do with film earnings? তিনি এই চলচ্চিত্র থেকে আয় করা টাকাগুলো কি করেছিলেন? ডোনেটেড, দান করেছিলেন। Which movement in 1969 did he join? 1969 সালে তিনি কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন? ম্যাস মুভমেন্ট, গণ আন্দোলনে। What quality made him exceptional? কোন গুণটি তাকে বিশেষ করে তুলেছিল? ভিশন অ্যান্ড অ্যাক্টিভিজম, দূরদর্শিতা এবং সক্রিয়তা। Which value did he strongly believe in? তিনি কোন ধরনের মূল্যবোধ শক্তভাবে বিশ্বাস করতেন? ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। What tragedy marked his life? কোন ধরনের ঘটনা তার জীবনটাকে চিহ্নিত করেছিল? ডিসঅ্যাপিয়ারেন্স, হারিয়ে যাওয়া। Why is he remembered today? আজও তাকে স্মরণ করা হয় কেন? ফিল্মস অ্যান্ড স্যাক্রিফাইস, চলচ্চিত্র এবং উৎসর্গের জন্য। এখন আমরা এই অধ্যায় থেকে কিছু ক্রিয়েটিভ এবং আনকমন প্রশ্ন তৈরি করব এবং উত্তর লিখব। How did জহির রায়হান turn protest into art? জহির রায়হান কিভাবে তার প্রতিবাদকে শিল্পে রূপ দিয়েছিলেন?
By making films like জীবন থেকে নেয়া that symbolizes political resistance, তার এই চলচ্চিত্র জীবন থেকে নেয়া তৈরি করে তিনি রাজনৈতিকে আহ, একটা প্রতিবাদকে একটা রাজনৈতিক রূপ দিয়েছিলেন। Why can Raihan be called a voice of the voiceless? এই জহির রায়হানকে নিঃশব্দ মানুষের কণ্ঠস্বর বলা হয় কেন? Because he highlighted justice and oppression through films and documentaries, কারণ তিনি তার চলচ্চিত্র এবং ডকুমেন্টারির মধ্য দিয়ে ন্যায় এবং শোষণকে তুলে ধরেছিলেন। What does Raihan's participation in the language movement reveal about his character? তার এই ভাষা আন্দোলনের অংশগ্রহণের মধ্যে রায়হানের কোন জিনিসটি বা কোন চরিত্রটি প্রকাশ পেয়েছে? It shows his courage and commitment to justice. এটা তার সাহস এবং ন্যায়ের প্রতি প্রতিশ্রুতি প্রকাশ করে। How did cinema become a weapon for Raihan? রায়হান কিভাবে সিনেমাকে অস্ত্রে রূপ দিয়েছিলেন? He used films to protest against autocracy and spread awareness. তিনি তার চলচ্চিত্রগুলোকে স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদের রূপ দিয়েছিলেন এবং সচেতনতা ছড়িয়েছিলেন। What hidden message is conveyed through the family in জীবন থেকে নেয়া? জীবন থেকে নেয়া চলচ্চিত্র পরিবারটিতে কোন ধরনের অন্য কোনো বার্তা প্রকাশ করে? It represents the political condition of East Pakistan under dictatorship. এটা একনায়কতন্ত্রের অধীনে কিভাবে রাজনৈতিক কন্ডিশন বা রাজনৈতিক পরিস্থিতিকে উপস্থাপন করেছিল। Why is Raihan's disappearance more tragic than his death? তার মৃত্যুর চাইতেও হারিয়ে যাওয়াটা কেন বেশি ঘটনাবহুল বা ট্র্যাজেডি ছিল? Because it left uncertainty and emotional pain without closure. কারণ এটা সমাপ্তি না ঘটিয়ে অনিশ্চয়তা এবং আবেগীয় যন্ত্রণা রেখে গিয়েছিল। How did Raihan contribute beyond film making? চলচ্চিত্র বানানো ছাড়াও তিনি আর কি কি অবদান রেখেছিলেন? By actively participating in movements and supporting freedom fighters. বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ এবং মুক্তিযোদ্ধাদের সমর্থন করে অবদান রেখেছিলেন। What does his donation to freedom fighters symbolize? মুক্তিযোদ্ধাদের দান এটা কি প্রকাশ করে? Selflessness and patriotism, নিঃস্বার্থপরতা এবং দেশপ্রেম প্রকাশ করে। Why was Stop Genocide globally impactful? তার তৈরি করা চলচ্চিত্র স্টপ জেনোসাইড বিশ্বব্যাপী কেন প্রভাব বিস্তার করেছিল? It exposed the brutal realities of war to the world. এটা বিশ্বের কাছে যুদ্ধের নির্মমতা প্রকাশ করেছিল বা নির্মম বাস্তবতা প্রকাশ করেছিল। How did Raihan's dreams reflect his vision for society? রায়হানের স্বপ্নগুলো সমাজের প্রতি কি বহন করে? He envisioned democracy and freedom of speech. তিনি গণতন্ত্র এবং বাক স্বাধীনতার কথাই প্রকাশ করেছিলেন। What lesson can youth learn from Raihan's life? তরুণ প্রজন্ম রায়হানের জীবন থেকে কি বা কোন ধরনের শিক্ষা পেতে পারে বা শিখতে পারে? To stand for truth and use talents for social good. সত্যের পক্ষে দাঁড়ানো এবং সমাজের জন্য ভালো ভালো কাজের জন্য তার প্রতিভাকে ব্যবহার করা। How did Raihan merge activism with creativity? তিনি কিভাবে সক্রিয়তাকে সৃষ্টিশীলতার সাথে মিলিয়েছিলেন? তিনি রাজনৈতিক বার্তাগুলোকে শিল্পের কাহিনীতে রূপ দিয়েছিলেন। Why is Raihan considered ahead of time? কেন রায়হানকে সময়ের চাইতে এগিয়ে রাখা হয়, এগিয়ে ধরা হয়? His ideas and films were visionary and bold. তার ধারণা এবং চলচ্চিত্রগুলো ছিল খুবই দূরদর্শী এবং সাহসী।
What emotional conflict is seen in his final journey? কোন ধরনের আবেগীয় দ্বন্দ্ব তার শেষ যাত্রায় দেখা যায়? Hope of finding his brother versus the danger he faced. তার ভাইকে খোঁজা এবং তার বিপদের মুখোমুখি হওয়া। How does Raihan's life connect art with sacrifice? তিনি কিভাবে তার জীবনকে শিল্পের সাথে উৎসর্গ করেছিলেন? He used art for the nation. তিনি দেশের জন্য শিল্পকে ব্যবহার করেছিলেন and ultimately sacrificed his life এবং তার জীবনটা উৎসর্গ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জানি না ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে, আর এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আশা করি আগামী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।